হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আমরা আবার চলে আসলাম। এই ব্লগটি অনেক আগের, প্রায় 2.5 মাস আগের ব্লগ, বাট এটা অনেক লেটে পোস্ট করা হচ্ছে। এটা বেসিক্যালি আমাদের যখন সামার ভ্যাকেশন ছিল, আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখনই, বাট তারপর স্কুল শুরু হয়ে যায়, যার কারণে আমাদের আর এই ব্লগটি কভার আপ করা হয়নি। সো এই যে এটা হলো আমাদের অটোর একটি ব্লগ। আমরা যখন সামার ভ্যাকেশনে আমরা ফুল ফ্যামিলি ঘুরতে গিয়েছিলাম। সো আজকে আমরা এই ব্লগটিতে মেইনলি হবে আমরা ন্যাচারাল মিউজিয়ামে গিয়েছিলাম, যেটার নাম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম। সো আজকে আমরা ওখানেই যাব। তো যাওয়ার পথে এই যে আমাদের এই ইউনিভার্সিটির চোখে পড়লো, এটা হলো ইউনিভার্সিটি অফ অটোয়া, যেটা খুবই একটা ফেমাস ইউনিভার্সিটি, টপগুলোর মধ্যে রয়েছে। সো এই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটি বেসিক্যালি আমাদের অটোর সেকেন্ড ডে ছিল। তো আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমার ফার্স্ট দিনে আমরা হলাম অটোর পার্লামেন্টে ঘুরেছিলাম, আমাদের একটু প্ল্যান ছিল আমরা যাতে সেকেন্ড ডেতে এমন একটা কোনো জায়গায় যাই যেখান থেকে আমরা খুবই সুন্দর কিছু একটা ভিউ ফিলিং করতে পারি এবং ওদের ব্যাপারে জানতে পারি, ক্যানাডিয়ানের ব্যাপারে, লাইক মিউজিয়াম আর সামথিং। অ্যান্ড অলসো আরেকটা জিনিস হলো যে আমাদের হাতে অনেকগুলো অপশান ছিল, লাইক ইনডোর বা আউটডোরেরই বেশি অপশান ছিল। বাট অটোতে সামারে এত গরম পড়েছিল যে সম্ভবই হচ্ছিল না যে আমরা যে যাব বাইরে বা বোটে উঠবো। এই জন্য আমরা চুজ করেছিলাম এই মিউজিয়ামটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আব্বু গাড়ি থেকে নামছে। আমরা বেসিক্যালি একটি উবার করে সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে গিয়েছিলাম এই মিউজিয়ামে আসার জন্য। এই মিউজিয়ামটার নাম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম, বাট পাশাপাশি এটাকে ন্যাচারাল মিউজিয়াম বলেও চেনে, কজ গুগল সার্চ করে ওইটাই আসে। যেমন এই যে এই সাইনবোর্ডটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ক্যানাডা মিউজিয়াম অফ নেচার, বাট দেন আবার বিল্ডিংটার সাইডের মধ্যে লেখা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম। সো এটা বেসিক্যালি দুটাই, এটার অনেকগুলো সেকশন রয়েছে, এক এক সেকশন। কিছু সেকশন রয়েছে একদম নেচার নিয়ে, মানে প্ল্যান্টস নিয়ে, কিছু সেকশন রয়েছে হিউম্যানস নিয়ে, লাইক আগের যুগের মানুষ, হোমোস্যাপিয়েন্স। কিছু সেকশন রয়েছে অ্যানিমেলদেরকে নিয়ে। সো এটা বেসিক্যালি খুবই একটা আশ্চর্য ব্যাপারের মিউজিয়াম, কারণ এই মিউজিয়ামটার মধ্যে সব কিছু রয়েছে একদম অনেক সুন্দর, যা বলার বাইরে। সো এইটা হলো দেখতে পাচ্ছেন এখানে মেইন এন্ট্রেন্স। তো আমরা গেটের ভিতর দিয়ে ঢুকছিলাম। অন্টোরের এই ক্যানাডিয়ান মিউজিয়াম অফ নেচার স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় একটি প্রাকৃতিক ইতিহাসের মিউজিয়াম। এটি হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম বিল্ডিংয়ে অবস্থিত, যা 1912 সালে স্থাপন হয়। এই মিউজিয়ামটি কানাডিয়ার সবচেয়ে বড় প্রথম জাতীয় মিউজিয়াম হিসেবে তৈরি করা হয়েছিল এবং এখন এটি একটি জাতীয় ঐতিহাসিক সাইট, যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে। এই পুরো মিউজিয়ামটিতে টোটাল পুরো 60টি গ্যালারি রয়েছে, যেটার মধ্যে আমরা যেটা চুজ করেছিলাম সেটা হলো মানুষের চলাফেরা এবং গাছ নিয়ে, যেটা এখানে দেখতে পাচ্ছেন ম্যান প্লাস ট্রিজ, আর বাটারফ্লাই বা প্যাভিলিয়ন্স মানে ইনসেক্টস যত রয়েছে তার এক্সিবিট, সেটার টিকিট আমরা নিয়েছিলাম। এছাড়াও অনেক টিকিট রয়েছিল, বাট আমাদের হাতে এত টাইম ছিল না, যেহেতু আমাদের বিকেলে আরও অনেক জায়গায় যেতে হতো। সো আমরা এটাই নিয়েছিলাম। আমাদের স্লট ছিল দুপুর 1টা বাজে। সো আমরা 1টা পর্যন্ত ওয়েট করেছিলাম এই মিউজিয়ামটাতে ঢোকার জন্য। তো আমরা যে টিকিটটা নিয়েছি সেটার মধ্যে তো আপনারা দেখতেই পারলেন যে আমরা 3টি সেক্টর নিয়েছি। এছাড়াও যা যা রয়েছে সেটা হলো ফসিল গ্যালারি, এটা হলো সবচেয়ে পুরানো যত ফসিল রয়েছে ডাইনোসরের এবং যত দেশ থেকে যত এভিডেন্স পাওয়া গিয়েছিল ডাইনোসরের কঙ্কালের, সেগুলি এই মিউজিয়ামটাতে স্টোর করা হয়েছে। এছাড়াও রয়েছে ওয়াটার গ্যালারি, ম্যামাল গ্যালারি, আর্থ গ্যালারি, বার্ড গ্যালারি এবং সবচেয়ে শেষে ক্যানাডা গুস আর্কটিক গ্যালারি, আর হলো যে স্পেশাল বেসমেন্ট এক্সিবিট।
সো ওয়াটার গ্যালারিতে আপনারা বুঝতেই পারছেন ওখানে মহাসাগর, নদী বা জলজ প্রাণীর বিষয় এবং একটি বিশাল নীল তিমির কঙ্কাল ওখানে আছে, যেটা একদম আসল। আর এছাড়া ম্যামাল গ্যালারি যেটা রয়েছে সেটার মধ্যে ক্যান্ডের বিশাল স্তন্যপ্রিয় প্রাণীর মডেল যেটা দেখা যায়, ওটা হলো একদম রিয়েল, যেমন মুলস, মাদা, পোলার বেয়ার ইত্যাদি। আর আর্ট গ্যালারির মধ্যে রয়েছে খনিজ পাথর, গুহার মডেল। ডাইনোসর, এটা একটা ডাইনোসরের, সত্যি সত্যি বলছে তো এটা বলে এই যে রিয়েল ফসিল অফ এই যে এটা সো আমার কথা শুনে তো আপনারা বুঝতেই পারলেন যে আমরা এখন ফসিল গ্যালারিতে রয়েছি। সো এই ফসিল গ্যালারিতে আমরা খুব ইন্টারেস্ট হয়ে সব কিছু দেখছিলাম। সো আমি একটু বলে দিই এই ফসিল গ্যালারিতে কী কী পাওয়া যায়। সো এই অংশে আমরা খুব পুরানো সময়ের প্রাণী আর গাছপালার জীবাশ্ম দেখতে পারবো। জীবাশ্ম মানে পাথরের মতো হয়ে যাওয়া পুরনো হাড়, দাঁত, গাছের চিহ্ন বা অন্য কোনো অঞ্চল যা লাখ লাখ বছর আগের। এখানে বড় বড় ডাইনোসরের কঙ্কাল আছে, যেগুলো দেখে বুঝতে পারা যায় তারা কেমন ছিল। শুধু ডাইনোসরের না, আরও ছোট প্রাণীরও জীবাশ্ম আছে, যেমন মাছ, পোকা আর প্রাচীন সমুদ্রের প্রাণী। ঘরের ভেতর জায়গাগুলো এমনভাবে সাজানো যে হাঁটতে হাঁটতে সময়ের পিছনে চলে যাচ্ছে মনে হবে। এখানের আলোর ব্যবস্থা, বোর্ড আর মডেলগুলো খুব সহজভাবে সব কিছু বুঝিয়ে দেয়। এই সেকশনে গেলে আপনারা সবাই জানতে পারবেন যে পৃথিবীর প্রাণীরা কীভাবে বদলেছে, কোনগুলো বেঁচে ছিল আর কোনগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। চাইলে এখানে আপনার ইচ্ছা মতো ছবি তুলতে পারেন, কারণ জিনিসগুলো দেখতে অনেক বড় আর আকর্ষণীয় লাগে। সো এটা হলো সবচেয়ে একটি পিকচার অ্যাট্রাকশন, মানে সবাই এখানে গেলেই পিকচার তুলে থাকে। সো আপনারা তো বুঝতে পারছেন এই মিউজিয়ামটা খুবই একটি ইনফরমেটিভ জায়গা। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই মিউজিয়ামটি শুধু দর্শনীয় স্থানই নয়, এটি একটি বিজ্ঞান ও শিক্ষা কেন্দ্র। এখানে গবেষণা, তারপর শাখা সংগ্রহ ও প্রকৃত শিক্ষার কাজ করা হয়। এখানে অনেক মানুষ পিএইচডি করতে এবং যারা হিস্ট্রি নিয়ে পড়ালেখা করে তারা এখানে এসে ঘুরে যায় এবং নোট করে। মোট কথা হলো, যদি আপনি কানাডার প্রকৃতি, পানি, তারপর বা জীবাশ্ম নিয়ে আগ্রহী হন, তাহলে এই মিউজিয়ামটা একদম উপযুক্ত জায়গা আপনার ঘোরার জন্য। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হলো পানি আর সমুদ্রের সাথে সম্পর্কিত সব কিছু দেখানো। এখানে সমুদ্রের বড় প্রাণী, মাছ, জেলিফিশ, সামুদ্রিক উদ্ভিদ আর একটা বহু বড় নীল তিমির কঙ্কাল দেখা যায়, যেটা আপনারা খুবই সুন্দর দেখতে পারবেন। এই সেকশনের সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস এই প্রাচীন মাছগুলোর বোনস। আর দেয়ালে আর স্ক্রিনে দেখানো হয় সমুদ্রে কিভাবে জীবন চলে, পানি কিভাবে পৃথিবীকে বদলায় আর মানুষ কিভাবে সমুদ্রকে প্রভাবিত করে। সব কিছু খুব সহজভাবে সাজানো, তাই ছোট বড় সবাই বুঝতে পারে। এখানে দাঁড়িয়ে মনে হবে একদম সমুদ্রের নিচে চলে গিয়েছেন আপনি। এই যে বড় বড় এখানে আপনারা কিছু মডেল দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যামাল গ্যালারি। এই অংশে ক্যানাডায় থাকা সবচেয়ে বড় প্রাণী দেখানো হয়, যেমন হরিণ, ভেড়া, কারিবু, নেকড়ে, ভালুক, মোষ আর পোলার বিয়ার। এগুলো আসল প্রাণীর আকারের মতো বানানো, তাই খুব বাস্তব মনে হয়। এখানে দেখানো হয় তারা কোথায় থেকে কি খায়, কিভাবে বাঁচে এবং ঠান্ডা বা গরম জায়গায় কিভাবে মানিয়ে নেয়। পুরো সেকশনটা এমনভাবে সাজানো যে মনে হবে আপনি সত্যি সত্যি তাদের বা স্থানে দাঁড়িয়ে আছেন, যেমন বরফের জায়গা, বন, পাহাড়। এই অংশে দাঁড়িয়ে সহজে বুঝতে পারবেন ক্যানাডার প্রাণীরা কত ভিন্ন এবং কত শক্তিশালী। মানুষ দেখতে পারে না। চলো তো আমরা লিফট থেকে বের হতে না হতেই এই সুন্দর এই আর্টটা দেখলাম।
তো খুবই সংক্ষেপে এই যে দেখতে পাচ্ছেন যে ঝুলিয়ে থাকা আর্টটা, এটা হলো দেখতে খুবই আকর্ষণীয় অংশ, যা মানুষরা দেখে খুবই অবাক হয়ে যায়। এটি পৃথিবীর সৌন্দর্য ও বৈচিত্র্য সম্পর্কে একটি অন্যরকম ভাবনা দেয়, যেন মনে হয় যে আমরা মহাকাশ থেকে আমাদের গ্রহকে দেখছি আমরা। এই গ্লোবালটি প্রায় 7 মিটার প্রস্থ, এটা খুবই বড় একটি বলের মতো। এটি হলো ব্রিটিশ শিল্পী লুক জেরাম তৈরি করেছিল। তো আমরা লিফট দিয়ে উপরে উঠে এই যে আমরা হলাম হিউম্যান গ্যালারিতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর করে এই যে গ্রিনারি ভাইবটা দেওয়া হচ্ছে। সো এখানে বেসিক্যালি এটা বোঝাতে যাচ্ছে আমাদের মানুষ এবং নেচারের যে সম্পর্ক সেটা এখানে তুলে ধরবে। সো এই হিউম্যান গ্যালারি এমন একটি অংশ যেখানে মানুষ সম্পর্কে নানা জিনিস দেখা যায়, মানুষ কিভাবে থাকে, কিভাবে বদলায়, আর পৃথিবীর সাথে কেমনভাবে সম্পর্ক রাখে। এখানে মানুষ দেহের কিছু মডেল বা ছবি রয়েছে, যেখানে দেখা যায় আমাদের হাড় কেমন, শরীরের ভেতরের অঙ্গগুলো কিভাবে কাজ করে আর কিভাবে আমরা বড় হই। কিছু জায়গায় দেখানো হয় মানুষ কিভাবে সময়ের সাথে বদলেছে, যেমন 1000 বছর আগে মানুষের জীবন কেমন ছিল, তারা কি ব্যবহার করতো, কিভাবে টিকে থাকতো। আবার কিছু অংশে দেখানো হয় ইদানিং মানুষ কিভাবে প্রকৃতিকে ব্যবহার করে, কিভাবে পরিবেশ পরিবর্তন হচ্ছে, আর মানুষ কি করলে পৃথিবীর ভালো হয় বা খারাপ হয়। এই সেকশনটা এমনভাবে সাজানো রয়েছে যাতে আপনি খুব সহজ ভাষায় বুঝতে পারেন মানুষ কত কিছু শিখছে, কত কিছু চেঞ্জ হচ্ছে, কিভাবে পৃথিবীতে মানিয়ে নিয়েছে, আর ভবিষ্যতে আমাদের কিভাবে ভালোভাবে বাঁচতে হবে। পুরো জায়গাটা দেখে মনে হয় আপনি মানুষের গল্পটাই সামনে থেকে দেখছেন, আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যাচ্ছি। এমন চমৎকার একটা জিনিস যেটা আমি এর আগে কোনোদিনও ফিল করিনি, এবং এই মিউজিয়ামটা আমাকে এমন ফিলিং দিচ্ছিল যা আমার গুজবাম্পসই হচ্ছিল, কারণ ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট। সো এই যেখানে আমাদেরকে হেডফোন দিয়ে দিচ্ছিল, তো হেডফোনটা আমরা কানে লাগিয়ে আমরা গল্পটা শুনতে পারবো, এবং আমাদের সামনে মুভির মতো কিছু ভিডিও থাকবে স্ক্রিনে, অ্যান্ড আপনি মানুষটার কথা শুনবেন অ্যান্ড সাথে সাথে ওই ডকুমেন্টারিটা দেখবেন। এমন ভালো লাগে যা বলার বাইরে। বাট সব কিছু তো আর ভিডিওতে সুন্দর হয় না, তো ভিডিওতে এভাবে বোঝাও যাচ্ছিল না। আর যেহেতু আমাদের কানে হেডফোন ছিল, আপনারা এই জন্য কিছু শুনতেও পারবেন না, যেটার জন্য খারাপও লাগছিল। বাট এনিওয়েজ সেও আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে বুঝাবো। আই উইশ আমি আপনাদেরকে শোনাতে পারতাম যা আমরা শুনছিলাম, বাট ওটা তো আর হবে না, হয়তো আপনাদের এখানে এসে ভিজিট করতে হবে। এছাড়া আমি আর কোনো ওয়ে দেখছি না। বাট এছাড়া খুবই সুন্দর ছিল, মানে অনেক অন্যরকম ছিল।
তারপর আমরা চলে আসলাম ইনসেক্ট সেক্টরে। এটা হলো বাটারফ্লাইয়ের যেটা রয়েছে। এখানে আপনারা যত ইনসেক্ট যত বাটারফ্লাই দেখবেন সব কিছুই কিন্তু রিয়েল, এগুলো একদম ন্যাচারাল, একদম রিয়েল। ভাই বাটারফ্লাইগুলো দেখলে তো আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর। তার আগে এখানে আমরা বাটারফ্লাই দেখার আগে কিছু ইনসেক্ট দেখছিলাম, যেমন এখানে তারা পোকা রয়েছিল যেটা আমরা মাইক্রোস্কোপে দেখতে পেয়েছিলাম, একদম জুম করে আমরা দেখছিলাম এবং আমাদের খুবই মজা লাগছিল। ওই যে ওইদিকে তাকাও। কি কি পোকা? সবুজ পোকা দেখি তো, সবুজটা দেখি, সবুজটা সুন্দর, সবুজ তালা পোকা। রিয়েলি অনেক এটা দেখছে স্পাইডারম্যান। ফোকাস কর, ফোকাস জুম করে জন্য ভালো আছে। এটা মাইক্রোসফট বুঝছিস, ডেমো দেখি এটা এরকমই। তো এই যে আমরা আমাদের টিকিটটি দেখিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা 1টা বাজে শুরু হবে, সো একদম টাইম মতো ঢুকতে হবে, যার কারণে আমরা টিকিট দেখিয়ে তারপর ঢুকছিলাম। এখানে ওরা আমাদেরকে বলছিল যে খুবই কেয়ারফুল থাকতে, হাঁটার সময় নিচে দেখে দেখে হাঁটতে, যাতে আমরা কোনো বাটারফ্লাইয়ের উপর স্টেপ না করি, এবং আমাদের জামা যাতে আমরা বারবার চেক করি। বাইর হওয়ার সময় ওখানে একটা আয়না রাখা থাকবে, আমরা যাতে আয়নাটাতে চেক করে তারপর বাইর হয়ে, যাতে আমরা সাথে করে কোনো বাটারফ্লাই না নিয়ে যাই, যেহেতু বাটারফ্লাইগুলো গায়ের উপর বসে, যেগুলো আমরা নাও দেখতে পারি। এই মিউজিয়ামের বাটারফ্লাই সেকশনটি হলো সবচেয়ে সুন্দর আর শান্ত জায়গাগুলোর মধ্যে একটি। এখানে ঢুকলে মনে হয় যে আপনি একটি ছোট উৎস জঙ্গলে চলে গেছেন। এই মিউজিয়ামটার ভেতরে রয়েছে অনেকগুলো সবুজ গাছ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তারপর ছোট ছোট গাছপালা, রঙিন ফুল আর নরম গরম বাতাস থাকে। বাটারফ্লাইগুলো আরামে উঠতে পারে। এই জায়গাটা অনেক জীবন্ত প্রজাপতি থাকে, কেউ ছোট, কেউ বড়, কেউ খুব রঙিন, যেমন নীল, কেউ কমলা, কেউ আবার কালো সাদা মিশ্র রঙের। এই বাটারফ্লাইগুলোর সবচেয়ে বড় মজার জিনিস হলো এগুলো হলো মাথার উপর দিয়ে উড়ে যায়, কখনো কখনো গায়ে, কখনো হাতে বসে, এবং যা দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের হাতে ঠিক ওভাবে বসতেছিল না, বাট আব্বুর গায়ে বারবার বসতেছিল, আব্বুর পিঠে বসতেছিল, যার মতো দেখে ভয় পেয়ে যাচ্ছিল। ফার্স্টে ও সব কিছু থেকে এই বাটারফ্লাইটার জন্য এক্সাইটেড ছিল, বাট যখন ও এই বাটারফ্লাইগুলো ওর গায়ে বসছিল, ও তো চিল্লানো শুরু করেছিল। এখানে খুবই কাছ থেকে দেখা যায় প্রজাপতির জীবনচক্র, যেমন ডিম, তারপর গুয়ে পোকা, কোকুন, যেটাকে আমরা ইংলিশে ক্যালিস বলে থাকি, আর শেষে সুন্দর সবচেয়ে প্রজাপতিগুলা। অনেক সময় আপনারা কাচের ভিতরে গুয়ো পোকাদের চলাফেরা করতে দেখতে পারেন, আর কোথাও কোথাও নতুন প্রজাপতি বের হওয়াও দেখা যায় যখন ওরা একদম বর্ন হয়। আর দেয়ালে খুব সহজ ভাষায় বোর্ডে লেখা থাকে প্রজাপতি কি খায়, কোথায় থাকে, আর কেন তারা প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেকশনটা পুরো মিউজিয়ামের মধ্যে এমন এক জায়গা যেখানে ঢুকলে মন শান্তি হয়ে যায়। গরম বাতাস, ফুলের ঘ্রাণ আর চারপাশে উড়ে বেড়ানো রঙিন প্রজাপতিগুলো দেখলে মনে হয় আপনি এক রূপকথার জগতে চলে এসেছেন। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট, কারণ এখানে সব কিছুই রঙিন আর সুন্দর। মোট কথা, বাটারফ্লাই সেকশন এমন একটি জায়গা যেখানে গিয়ে সবারই মন ভালো হয়ে যায়।
সো গাইজ যতটুকু দেখাতে পেরেছি আপনাদেরকে দেখিয়েছি, অনেক কিছুই মিস গিয়েছে কারণ সব কিছু তো আর ভিডিও করা যায় না, যেহেতু এই জায়গাটাতে মোস্ট অফ দি জিনিসই কানে হেডফোন দিয়ে করানো হয়েছিল, যার কারণে আমরা সব কিছু দেখাতেও পারিনি, যেহেতু আমরা উপভোগও করছিলাম। বাট এনিওয়েজ আমাদের কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কি জানি না, এটা সামনাসামনি এক্সপিরিয়েন্স করতে আরও বেশি ভালো। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো একদম কি সুন্দর জায়গা আমাদের ব্লগের জন্য অপেক্ষা করুন, কারণ আমার এখনো অনেক দূরা পার্ট দেওয়া বাকি আছে, কারণ আমরা এরপরে মন্ট্রিয়ালের বসে আছে, তারপর বসে আছে একটাও দেওয়া হয়নি। যদি পেতে চান আমাদের কাছে থাকবে এবং আল্লাহ হাফেজ।